সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান শুরুতেই আপনাকে ওয়েলকাম করে নিয়েছি এবং আমাদের আজকে আরেকটা বেশ সুন্দর বিষয় নিয়ে আমরা চলে এসেছি। আজকে দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত মাঝে মাঝে হতেই পারে যে অনেক কাজে যেহেতু ব্যস্ত থাকি, হুট করে কোনো একটা দিন মনে হচ্ছে জীবনে কোনো রং নেই বা জীবনটা ফিকে হয়ে যাচ্ছে। তো তখনই হুট করে খানিকটা হলো রং খুঁজে নিতে হয়। সেই রঙের উৎস কোথায়, কোথায় পেতে পারি একটুখানি রং যেটা দিয়ে জীবনকে রাঙিয়ে তোলা যায়, সেই সব বিষয় নিয়ে আজকের আড্ডা হবে। আমাদের বিষয়টাও শুরুতেই জানিয়ে দিচ্ছি, জীবনকে রাঙিয়ে তুলি। সেই বিষয় নিয়ে কথা বলতে ডেকেছি আমাদের লেডিস ক্লাবের আড্ডার আসরে তিনজন বন্ধুকে। চলুন চমৎকারী তিনজন মানুষের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। শুরুতেই আমাদের সাথে আছেন তামান্না আরা, তিনি একজন প্রভাষক, তিনি আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তার পাশে আছেন শায়লা ফারজানা, তিনি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং তার পাশে আছেন শারমিন ফেরদৌসি ফারুকি, তিনি স্বত্বাধিকারী ও যোগা প্রশিক্ষক পশ যোগা। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। তামান্না আপুর কাছেই শুরু করি, কেমন লাগছে লেডিস ক্লাবে এসে? নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। যে আর আমাদের যে টপিকসটা সিলেক্ট করেছেন আপনারা, টপিকসটাও খুব চমৎকার একটা টপিকস। মনে হচ্ছে আমাদের আজকের আড্ডাটা বেশ ভালোই জমবে। বেশ ইতিবাচক একটা বিষয় নিয়ে আলাপ করলে কিন্তু মনের ভেতর অনেক ইতিবাচকতা আরও নতুন করে তৈরি হয়। আমরা আসি শায়লা ফারজানা আপুর কাছে। আমি একটু জানতে চাই যে লেডিস ক্লাবে আসার অনুভূতিটা কেমন, এবং দেখা যাচ্ছে যে এই যে লেডিস ক্লাবের প্ল্যাটফর্মটা আপনি কেমন মনে করেন সেটা শুনে। ধন্যবাদ। নেক্সাস টেলিভিশনের এই লেডিস ক্লাব যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। ডেফিনেটলি এটি একটি ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ, যে আমরা জীবনকে কিভাবে রাঙিয়ে তুলব। আমরা আসলে প্রত্যেকে ব্যক্তি জীবনে, কর্মজীবনে, পারিবারিক জীবনে ভীষণ ভীষণ ব্যস্ত। তার মধ্যে জীবনকে রাঙিয়ে তোলার যে টপিকটা, এটি আসলে অসাধারণ। আশা করি যে আমরা যতক্ষণ এখানে থাকবো কিভাবে জীবন রাঙানো যায় সে বিষয়ে আমরা আলোচনা জমিয়ে তুলতে পারবো। একেবারেই তাই, আড্ডার ছলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়ে যাবে। শারমিন আপুর কাছে আসি এবং লেডিস ক্লাবের ব্যাপারটাই শুনে নেই, কেমন লাগছে? প্রথমেই ধন্যবাদ জানাতে চাই নেক্সাস টিভিকে। অনেক অনেক ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। আর টপিকটা ওই আপুর মতনই বলবো, আসলেই সুন্দর, কারণ আমরা এতই ব্যস্ত থাকি আমাদের রেগুলার লাইফস্টাইল নিয়ে, সব কিছু নিয়ে, কাজকর্ম নিয়ে। তো এক্ষেত্রে আসলে রংটা খুব কম হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো সেজন্য সবারই জীবনকে রাঙানো উচিত। অবশ্যই ভালো হবে আজকের আড্ডাটা, আশা করছি। আজকে যদি কোনোভাবে আমরা কোনো একটা সময় দিনের কোনো একটা প্রান্তে, যেহেতু ইদানিং খুবই একটা গ্লুমি, কেমন যেন একটা মন খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা আবহাওয়া মাঝে মাঝে দেখা যাচ্ছে, তো সন্ধ্যের এই আড্ডায় আমরা বৃষ্টি স্নাত যে বিষণ্ণ সকালে ঘুম থেকে উঠি, সেই বিষণ্ণতা কাটিয়ে ফেলবো, অনেক অনেক রঙিন করে ফেলবো, এবং সেই বিষয়ে আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সাথে অংশ নেবেন এবং মন ভালো করার, জীবনকে রাঙিয়ে তোলার এই অসাধারণ জার্নিতে আপনারা আমাদের সাথে চলে আসবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে একসাথে বসে জীবনকে রাঙিয়ে তুলবেন অবশ্যই। আমি একটু এসে তামান্না আপুর কাছে আসি। আমি একটু জানতে চাই যে প্রভাষক হওয়ার বিষয়টা এবং এই যে শিক্ষকতার সাথে নিজের জীবনকে কানেক্ট করা, এই বিষয়টা কবে থেকে মাথায় আসলো, কিভাবে আসলো? আসলে যখন আমি প্রথম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যখন পরীক্ষা দিতে আসি, ক্যাম্পাসটা অসাধারণ। ঢাকা শহরের মধ্যে এত সবুজ একটা ক্যাম্পাস, এটা মানে যারা যায়নি তারা চিন্তাও করতে পারবে না যে কত সুন্দর। আমি এখন যখন সকালবেলা, আমি হাউসের কোয়ার্টারে থাকি, তো যখন সকালবেলা বারান্দায় এসে দাঁড়াই কিংবা সকালে যখন দরজাটা খুলি, আমার সামনে সবুজ মাঠ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবুজগুলো চকচক করছে। সবুজ রংটা হচ্ছে প্রাণের প্রতীক, একদম সকালটাকে, মনটাকে ভালো করে দেয়। এই সবুজটা আমাকে খুব টানে। আর শিক্ষকতা মানেই তো সবুজের সাথে থাকা। ছোট ছোট বাচ্চারা যে চোখের সামনে তাদেরকে দেখা যে ধীরে ধীরে বড় হচ্ছে, এটা খুব একটা আকর্ষণীয় একটা বিষয়। একটা বাচ্চা যখন আমাদের এখানে আসে, ক্লাস 3-তে সে ভর্তি হয়, সে যখন 12 পাস করে যায়, ওর এই যে বেড়ে ওঠাটা আমি ধীরে ধীরে দেখি যে ছোট্ট বাচ্চাটা এত বড় হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে খুব আকর্ষণীয় একটা বিষয়, যে জীবনের যে রংটা এর মধ্যে থেকেই খুঁজে পাওয়া যায়। এবং কত রং না! আমরা অনেক সময় কাজের প্রেশারে দেখা যায় যে মনে হয় যে না, আর পারছি না, খাতা দেখার প্রেশার, প্রশ্ন করার প্রেশার, তারপর যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল,
ধরা যায় যে 24 ঘন্টা আমাদের ডিউটি, যেহেতু বাচ্চারা আমাদের কাছে থাকে, ওদের দেখাশোনা করা, তখন মাঝে মাঝে খুব অস্থির লাগে। তখন মনে হয় যে না, একটা কিছু আমাকে করতে হবে যেটা আমাকে একটা আলোর পথ দেখাবে, একটা মুক্তির পথ দেখাবে। তো আমি একটু কবিতা টবিতা পড়ি। আমাদের তো কালচারাল প্রোগ্রাম সারা বছরই টুকটাক লেগেই থাকে। তো বাচ্চাদেরকে শেখানো, অভিনয়ের জন্য উৎসাহ দেওয়া, এইসব কাজ যখন করি তখন কি অ্যাজ এ টিচার হিসেবে আমি শুধু তো ক্লাস নেই না, বাইরে যখন তাদের সাথে আমি মিশি, ওরা আমরা আরও অনেক কাছাকাছি আসে এবং ওদের কথা, হাসি, গান এই সব কিছু আমাকে খুব উজ্জীবিত করে। তখন মনে হয় যে না, জীবনটা আসলে রঙিন, এবং আমাকে রঙিন করতে হলে আমাকে প্রাণের কাছে থাকতে হবে, আর আমার ছাত্ররা হচ্ছে আমার প্রাণ। বাহ, চমৎকার! কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসলে জীবনের আসল মানে জীবন রঙিন, সেটা আসলে যে প্রাণের সঞ্চার হয় তখনই যখন প্রাণের উচ্ছলতা দেখা যায়। কি চমৎকার করে বললেন। আমরা আসবো একটু শায়লা আপুর কাছে। আমি একটু জানতে চাই যে জনপ্রশাসন মন্ত্রণালয় বেশ শক্ত একটা জায়গা এবং আপনি আছেন বেশ শক্ত একটা পদে। এই জার্নিটা বা এই যে সরকারি একটা জায়গায় নিজেকে যুক্ত করা, এই কঠিন প্রফেশনে আসার পেছনের গল্পটা কি? আসলে আমাদের জীবনে তো হঠাৎ করে আজকে আমি অতিরিক্ত সচিব হইনি। জীবনের অনেকগুলো ফেজ আছে, স্লট আছে। সেই শৈশব থেকে শুরু করে শৈশব, কৈশোর, স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, তারপর কর্মজীবন। তো যেমন আপনি বলছিলেন শক্ত জায়গায় তো হঠাৎ করে শক্ত জায়গায় আমরা আসতে পারিনি। আমাদের সেই যে শৈশবের দিনগুলি এখনও আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়, কৈশোরের দিনগুলো ভীষণভাবে নাড়া দেয়। যখন সরকারে যেহেতু কাজ করি, সরকারে কাজের কারণে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়েছে, মাঠে ময়দানে। আমরা উপজেলা পর্যায়ে কাজ করেছি, জেলা পর্যায়ে কাজ করেছি। যখন ওই গ্রামীণ একটা পরিবেশে কাজ করতাম, তখন আমার নিজের শৈশব কৈশোরকে আমি খুব ফিল করতাম এবং আমি আমার শৈশব কৈশোরকে খুব মিস করি। শক্ত জায়গায় বসলেও আসলে এই জীবন যে বিভিন্ন ফেজে আমরা রাঙিয়ে এই পর্যন্ত আসছি, এবং আমরা এখন চাই, আমরা যেহেতু সরকারি কাজ করতে করতে একটা জায়গায় আসছি, আমরা চাই যে আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও একটু জীবনটাকে উপভোগ করুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে আমাদের জীবন রাঙিয়ে, রঙিন একটা জীবন ছিল, রঙিন একটা শৈশব ছিল, ওইটা আমরা দেখতে চাই বর্তমান প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছে। তখন আমরা একটু ধাক্কা খাই। আমার মনে হয় যে আমরা যেটাকে রঙিন ভাবতাম, ওদের জীবনের রঙটা একটু অন্যরকম। তো আমরা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাজ করছি। এটি সরকারের একটা বলতে পারেন কঠিন দায়িত্ব। এই দায়িত্বের মধ্যে থেকে যতটুকু পারি নিজের জীবন এবং নিজের আশেপাশে যারা আছে, বন্ধুবান্ধব, কলিগস, পরিবার, পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী, সবাইকে নিয়ে সবার জীবন রাঙানোর জন্য কিছুটা ভূমিকা পালন করি, আর তাদের কাছ থেকে আমার জীবনকে আমি একটু রাঙিয়ে নিই। বাহ, কি চমৎকার! আমরা এখন এসে একটু শারমিন আপুর কাছে শুনি। আমার মনে হয় যে পশ যোগা তো আগে শুরু হয়নি, আগে শুরু হয়েছে আপনার যোগার সাথে একটা ভালোবাসার সম্পর্ক। যোগাকে আপনি ভীষণ ভালোবেসে এতখানি তাকে জীবনের সাথে মিশিয়ে ফেলেছেন, তারপরে আপনার প্রতিষ্ঠান তৈরি হয়েছে পশ যোগা। যোগা যে আপনার ভালো লাগে বা যোগা থেকে যে আপনি মনে করেন যে নিজেকে আরো জীবন্ত মনে হচ্ছে, এটা আসলে কখন থেকে মনে হলো? আসলে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি যোগা প্র্যাকটিস করি। তারপরে তো মানে আমার রেগুলার লাইফস্টাইলের জন্য আমি এটা করতাম। পরে আমার বিয়ের পরে 2008-এ আমি প্রফেশনাল ট্রেনিং করি, টিচার্স ট্রেনিং। তারপর থেকে আমার পশ যোগা। তো এর মধ্যে আমি নিজেই করতাম আর কি। যোগাটা আমার প্যাশন এবং এখন প্রফেশনও হয়ে গেছে। এটা যে আমার প্রফেশন হবে আমি এটা বুঝতে পারি নাই, বাট প্যাশন থেকেই আসলে যখন শুরু করেছেন তখন আসলে অনেকে কেউ ধারণাও করতে পারেনি যে যোগা একটা পেশায় রূপান্তর করা যেতে পারে। এটাও একটা বিষয় অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি মনে করি যে যেহেতু আমি এটা প্রফেশনে আছে এখন আমার, তো আসলে এটা নোবেল একটা প্রফেশন, বিকজ এটাতে আপনি মানুষের উপকার করতে পারছেন, মানুষকে সুস্থ রাখতে পারছেন এবং নিজেও কিন্তু পাশাপাশি সুস্থ থাকতে পারছেন। যে জীবনকে রাঙিয়ে তুলি, যে এটার সাথে কিন্তু সবচেয়ে বেশি কানেক্টিভিটি কিন্তু যোগব্যায়ামেরই রয়েছে। যেহেতু আমি এই সেক্টরে আছি, আমি এই ভাষাই সবসময় হয়তো বলবো। আর আলটিমেটলি কিন্তু এটাই।
সো আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যাই, এই যে যেটা আমরা বলছিলাম কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন কারণে অকারণে, ফ্রেন্ড সার্কেল, সবার সাথে বিহেভিয়ারের কারণে। আজকাল তো আসলে সবার সাথেই মানুষের খুব কম কানেক্টিভিটি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, কিংবা বন্ধু বান্ধবের সাথে খুব বেশি একটা হচ্ছে না, সবার মধ্যে নেগেটিভিটি জিনিসটা কেন যেন অস্থিরতা অনেক বেড়ে গেছে আসলে, নেগেটিভিটিটা খুব বেশি। তো এগুলো থেকে কিন্তু বের হয়ে না আসলে আপনি জীবনকে রাঙাতে পারবেন না, আর বের হতে হলে আপনাকে যোগ ব্যায়ামের আশ্রয় নিতে হবে। তার মানে যোগব্যায়াম কিন্তু একটা অপশনাল কাজ নয়, বরং আপনার মতে যোগব্যায়ামটা জীবনের সাথে সংযুক্ত করতেই হবে। এটা জীবন পদ্ধতি, এটা কোনো একটা কাজ না, এটা একটা জীবনের একটা পদ্ধতি, যে আপনি কি কি খাচ্ছেন, কার সাথে কীরকম বিহেভ করছেন, কি চিন্তা করছেন, থটস, ওয়ার্ডস অ্যান্ড ইয়োর অ্যাকশন, সব কিছু মিলেই যোগ। বাহ, চমৎকার। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই জানেন যে আপনারা আসলে জীবনকে রাঙাতে হলে অবশ্যই আজকে আমাদের বন্ধুরা কিভাবে তাদের জীবনটাকে একটা রঙিন সময়ে নিয়ে এসেছেন। তাদের তিনজনেরই উপলব্ধি কিন্তু অনেক বেশি, এবং তাদের কাছ থেকে আমরা জানবো যে জীবনের রং আসলে কোথায় কোথায় তারা খুঁজে পেয়েছেন। আপনারা অবশ্যই আপনাদের বিষয়গুলো অবশ্যই আমাকে শেয়ার করবেন। সাথে আপনাদের জন্য মজার একটা দুটো প্রশ্ন আছে, সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা যুক্ত হলে জানিয়ে দেব। এখন আসি তাওয়ান্না আপুর কাছে, এবং তার কাছে এসে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হলো যে আমরা সবসময় ভাবি যে গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, অর্থাৎ আমরা মনে করি আমরা এখন যেখানে আছি ওপারেই হয়তো সর্বসুখ, আমার বিশ্বাস এরকম কিছু একটা। তো সেখান থেকে আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখনকার থেকে ছেলেবেলার যে রঙের সময়টা ছিল, রঙিন সময় ছিল, সেই রঙিন সময়ের কি কি মিস করেন এখন? মিস করি হচ্ছে সময়টাকে, মানে আগে আমার কাছে অফুরন্ত সময় ছিল। আগে ছোটবেলায় কি স্কুলে যেতাম, ওইটুকু কাজ, সন্ধ্যায় পড়তে বসা, সকালে পড়তে বসা, আর পুরো সময়টা আমি আমার নিজের মতো করে সময়টাকে কাটাতাম। আমার বেড়ে ওঠা একটা মফস্বল শহরে। তো আমরা 5 ভাই বোন, সবাই একসাথে আমরা খুব মজা করে বড় হয়েছে, এবং আমার বাবা মা দুইজনই প্রচুর বই পড়তেন। আমরা 5 জন বই পোকা বলতে যা বোঝায়। আর আমার বাবা খুব রং পছন্দ করতেন। বাবাকে কখনো দেখিনি যে মাকে ফেড কালার, হালকা কালারের শাড়ি কিনে দিয়েছে, সবসময় উজ্জ্বল রং, এবং আমরা ছোটবেলা থেকে আমাদের জামা কাপড়গুলোও ছিল উজ্জ্বল। তো ওই রংটা আমাকে খুব আকর্ষণ করে। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতে পছন্দ করি। স্কুল থেকে ফেরার পরে দেখা যেত যে ছবি আঁকছি, নয়তো গল্পের বই পড়ছি, এটা একটা কমন বিষয়। আমাদের বাড়ির ভেতর উঠান ছিল, সেখানে আমরা খেলতাম, দৌড়াদৌড়ি খেলতাম, যেটাই মানে হইচই করে বেড়ে ওঠা। কিন্তু এখন চাইলেও আমি ওই সময়টা পাই না। আমার কলেজ থেকে আসা, আমি এখন আমাদের তো রেসিডেন্সিয়াল, আমরা আমাদের হোস্টেলগুলোকে হাউস বলি, আমি একটা হাউসের দায়িত্বে আছি। তো বাচ্চাদেরকে দেখাশোনা করে আমাকে ওখানে একটা বড় অংশ দিতে হয়, মানে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারি না পারি, আমার হাউসের বাচ্চাদেরকে সময় দিতে হয়। এই সব কিছু করার পরে আমি আমার ছবি আঁকাটাকে খুব মিস করি। তারপর গল্পের বই পড়া, এটা আমি কোনো না কোনোভাবে কন্টিনিউ করি, খাবার টেবিলে কিংবা যে কোনো সময়। অনেক হ্যাঁ, গল্পের বইটা আমি পড়ি। তো এই যে সময়টা, তখন মাঝে মাঝে যখন মনে হয় যে না কোনো কিছুই সময় পাচ্ছি না, তখন আমি খুব হ্যাপি, আমি খুব লাকি বলবো যে আমার যে লাইফ পার্টনার, সে আমাকে খুব করে। মাঝে মাঝে আমি সব কিছু অফ করে দিই, আমি কিচ্ছু করবো না, আজকে আমার একটা ক্যানভাস ছবি আঁকা শেষ করতেই হবে। যখন খুব প্রেশার হয়ে যায়, আমাকে বলে যে তোর সামনে খাতা দেখা আছে, তোর এই করা আছে, ওই করা আছে, আমি আজকে সব অফ, খাতা আমি একদিন পরে জমা দেবো, আমাকে একটু কাজ করতে হবে, না হলে পরে আমি মেন্টাল প্রেশার থেকে বের হতে পারছি না। জীবনের রং হারিয়ে যাচ্ছে, একটুখানি রঙের সাথে আমাকে কানেক্টেড হতেই হবে। রং হারালে তো চলবে না, রংকে ধরে রাখতে হবে। আর যেহেতু আমি রংটাকে পছন্দ করি, যেহেতু কোনো না কোনোভাবে আমার রংটা, আমি ছবি আঁকতে পছন্দ করি, আর কালারফুল ড্রেস পরি সবসময় আমি। আর আমি হাউস থেকে বের হই, আমার হাউসে বাগান আছে, ফুলের বাগান, দেখা যায় শাড়ির সাথে কোনো না কোনো ফুল মিলে গেছে, আমি সবসময় ফুল দিয়ে ক্লাসে যাই। আমার ছাত্ররা আমাকে বলে, ম্যাডাম আপনি কি মায়ানমার থেকে আসছেন? মায়ানমারি মেয়েরা সবসময় ফুল পরে। বাহ, ওদের একটা ভালো অবজারভেশন। ওরা সবকিছু খুব ভালো করে। আমি সবসময় টিপ পরি, টিপ না পড়লে ওরা আমাকে বলে যে ম্যাডাম আপনার কি মন খারাপ?
ওহো, তাহলে ওরা তো ম্যাডামের সাথে খুব ভালো সম্পর্ক এবং ছোটখাটো ডিটেইল খেয়াল রাখে। আরো খেয়াল শুনবো। করে। একটা বিরতির সময় হয়ে গেছে, কথা বলতে বলতে আসলে চমৎকার সময় যাচ্ছে, একেবারে বিরতি নিতে ইচ্ছে করছে না, তারপরে প্রথম বিরতির সময় হয়ে গেল। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। স্বাগত জানাচ্ছি আরও একবার। এবং এই সময়টা এসে আমরা যেহেতু কথা বলছিলাম যে আমাদের ছেলেবেলার জীবন তখনকার থেকে রঙিন সময় যেন হতেই পারে না, এই বিষয়ে আপনিও একমত হবেন। কারণ সেই সময়টা এমন যে সময় কোনো চিন্তা নেই, সারাক্ষণ তাই রে নাই রে না এরকম করে জীবনটা চলে যেত। এবং সেই সময়টা নিয়ে একটু শুনেই ফেলি শায়লা আপুর কাছেও। দেখা যেত যে আপনার ছেলেবেলা কেমন ছিল, সেই জীবনের রঙগুলো কোনগুলো পেছনে ফেলে এসেছেন, যেগুলো সাথে করে আসেনি বড় জীবনে, সেগুলো নিয়ে একটু শুনি। শৈশবের কথা বলতে গেলে আমি আসলে খুব নস্টালজিক হয়ে যাই, কারণ আমার শৈশবটা অনেক রঙিন ছিল। কোথায় কেটেছে? এটাই মানে মুখ্য বিষয়। সেটা হলো যে আমার শৈশব কেটেছে একেবারে গ্রামে, একেবারে গ্রামীণ একটা পরিবেশে, যেখানে টিনের ঘর, মাটির দেউল, আপনার চোখের সামনে ক্ষেত, খাল, বিল, নদী, নালা, একেবারে গ্রাম বলতে যেটা বোঝায় সেখানে আমি বড় হয়েছি। তো এজন্য বলি, যারা আমার সমসাময়িক যারা শহরে বড় হয়েছে তাদের সাথে আমি তুলনা করি যে তোমাদের জীবনের চেয়ে আমার জীবন বেশি রঙিন ছিল। কেন? কারণ আমি এই গ্রামের যে পরিবেশটা এটা আমি পেয়েছি, আমি উপভোগ করেছি। আমার বাড়ির সাথে হালট ছিল। হালট হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না, এটি বিস্তীর্ণ একটা মাঠ। আসলে ওই শহরে মাঠ বলতে যেটা বোঝায় যে চারপাশের একটা বাউন্ডারি থাকবে বা একটা স্কোয়ার টাইপের থাকবে বা গোল থাকবে, ওরকম না, একটা লম্বাটে একটা জায়গা। আমরা শহরে যদি কোনোখানে একটু জায়গা ফাঁকা পাই ওটাকেই মাঠ বলে চালিয়ে না, দিই। এটি একটি বিস্তীর্ণ জায়গা, ঘাস, চারপাশে ক্ষেত। আমরা সেখানে আমাদের শৈশব কেটেছে। আমরা যখন স্কুলে যেতাম সকালবেলা, আমাদের তখন ঘড়ি ছিল না। আমাদের বাবা মায়েরা একটা কাঠি মেপে, কাঠি ধরে সূর্যের আলোর সাথে এটার ছায়া কোন পর্যায়ে আছে এটা দেখে তখন দিনের প্রহর মাপা হতো। অর্থাৎ এটা স্কুলে যাওয়ার সময় হলো কিনা। আবার স্কুলে যেতাম আমরা দল ধরে, আমরা চাচাতো ভাই বোন বা পাড়া প্রতিবেশীর যারা আমাদের সমসাময়িক যারা স্কুলে যেত, আমরা দল ধরে স্কুলে যেতাম, গল্প করতে করতে, ঝগড়া করতে করতে। আবার স্কুল থেকে যখন ফিরতাম তেমনি একইভাবে আমরা একটা মানে মনে হতো যে কলকাকলির মেলা একটা, আসতাম আমরা বাড়িতে এসেও বইটা রেখে আবার আমাদের খেলাধুলা শুরু হতো। কিন্তু আমাদের নিয়ম ছিল যে আমরা সন্ধ্যার সময় ঘরে ফিরে যাব। তো আমরা যখন খেলাধুলা করেছি, আমার শৈশবের কথা বলছি, যে আমার বাবা মা খুব অসাম্প্রদায়িক। তাদের মনে এমন ছিল না যে আমার মেয়ের সাথে মিশবে এবং মেয়েদের সব কিছু চলাফেরায় কিছুটা সংকীর্ণতা থাকবে, কিছুটা বাধাবিঘ্ন থাকবে। আমার মা, বাবা, আমার চাচারা কেউ এরকম ছিল না। আমরা আসলে সবার সঙ্গে বেড়ে উঠেছি, বড় হয়েছি। পুরোনো দিনের সময় ওনারা বেশ প্রগতিশীল ছিলেন। আমি কিন্তু ফুটবল খেলেছি, দাঁড়িয়াবান্ধা খেলেছি, গোল্লাছুট খেলেছি এবং সবাই একসঙ্গে। সো আমাদের মধ্যে এই যে সেই ছেলেবেলাকার যে ভাইয়েরা বা বন্ধু বান্ধব, তাদের সাথে আমাদের এখনও ইন্টিমেসি আছে। কেন? ওই সময়গুলো আসলে আমাদের খুব রঙিন ছিল জীবনের। তো আমরা এখনও, আমি ওটা ফিরে পেতে চাই, বা এখন যখন বাড়িতে যাই সেই জায়গাগুলোতে যাই, হয়তো তাদের পাই না যাদের সাথে ওখানে আমরা খেলতাম, বাট খুব মিস করি সেই জায়গাগুলো। আসলে বাহ, আপনাকে শুনে মনে হচ্ছে একদম আমরা কোনো একটা মুভি দেখছি। আপনি যখন কাঠির কথাটা বললেন, আমার মনে হচ্ছে আমি কখনো দেখিনি। পুকুরে সাঁতার কেটেছি। আবার বর্ষাকালে যখন বন্যার পানি বাড়ি ছুঁই সেই পানিতেও সাঁতার কেটেছি। বাহ, তাহলে গ্রামীণ জীবনে যারা বড় হয়েছেন তাদের লাইফ স্কিল শহুরে জীবনের থেকে অনেক বেশি, এবং আপনাদের সার্ভাইভাল আসলে অনেকটাই ভালো হওয়ার কথা। দেখা যাচ্ছে শহুরে জীবনে যারা আমরা কম অ্যাক্টিভিটিতে আসলে বড় হই, তারা যতখানি না কোনো দুর্যোগে সার্ভাইভ করতে পারবো, তার থেকে গ্রামীণ জীবনে বড় হওয়া মানুষরা কিন্তু আরো শক্তিশালীভাবে সেটা, যেমন শহরের একটা ছেলে মেয়ে কিন্তু ঝড়ে আম কুড়ায় না। আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমরা ঝড় দেখে ভয় পাই নাই, ঝড় দেখে ঘর থেকে ছুটে গিয়ে আম কুড়িয়ে নিয়ে এসেছি।
ঝড় যত উত্তাল তত আপনারা উত্তাল হয়ে গেছেন, বেশ চমৎকার। আমার মনে আমি হয় না এখনো যে ঝড় শহরের ভয় কোনো পাই। ছেলে মেয়ে যারা শহরে বড় হয়েছে তারা এই ঝড়ে আম কুড়ানোর অভিজ্ঞতা আছে। বাহ, চমৎকার। এগুলো আসলে এখন তো শুনতেও পারা যায় না, দেখতেও পারা যায় না। এখন আমরা ঝড় হলে দরজা জানলা বন্ধ করে আগে কে কোথায় লুকিয়ে যাব, সেরকম একটা ব্যাপার। শারমিন আপুর কাছে আসি। শারমিন আপুর ছেলেবেলাটা নিয়ে শুনি, সেই সময় কেমন ছিল? আমার ছেলেবেলা কেটেছে খুলনাতে। ওটা মফস্বল শহর, বাট অনেক বলবো যে আমাদের ছোটকালে ওটা অনেক উন্নত ছিল। খুলনা শহরটাও মানে অনেক আপগ্রেড ছিল। সো খুলনা কেটেছে, ছোটবেলা কেটেছে খুলনাতে, এবং ওই কথা চিন্তা করলে তো এখনই মুখ মানে হাসি হয়ে যায়, স্মাইলিং ফেস অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, ছেলেবেলাটাই আসলে এত সুন্দর। হ্যাঁ, যেরকম মিস করি ঠিক সেরকমই, কিন্তু মিস করার সাথে সাথে মনে হয় যে মানে কোনো কিছু বাকি নেই। মানে জীবনে রঙের যে জিনিসগুলো ছিল শৈশব থেকে এই যে এখন পর্যন্ত কোনো কিছু মনে হয় না বাকি আছে। খুবই মজা করেছি আমরা, মানে রঙিন একটা জীবন। কি কি খেলতেন? আপুর মতো দু চারটা খেলার নাম হ্যাঁ, শুনি। খেলার কথাও বলছি। আমাদের গ্রামের মতো ছিল না, ওটা শহরই বলা যায়, কিন্তু আমাদের পাশে তখন মাঠ ছিল। তাও তো অনেক আগে হবে, সেটা প্রায় অনেক বছর আগে, 20-25 বছর আগে হবে। হ্যাঁ, তো তখন তো মাঠ ছিল, আমরাও দাঁড়িয়াবান্ধা খেলেছি আমরাও তারপরে হচ্ছে ব্যাডমিন্টন খেলেছি, আমরা বরফ পানি, মানে আরো অনেক কিছু যা যা থাকে আর কি সবই খেলেছি। বাহ। হ্যাঁ, আর আমরা হচ্ছে কি আমাদের বাসাটা ছিল যেখানে আশেপাশে প্রতিবেশী যারা ভাইরা, তখন তো এত বেশি ক্রাউড ছিল না, আসলে একটা দুটা প্লট খালি থাকতো। আমাদের বাসার পাশের প্লটটা খালি, তার পাশে আবার আরেকটা বাসা। তো প্রতিবেশী যারা ছিলাম আমরা আসলে এত বেশি মানে আপন ভাই বোনের মতন ছিলাম। সো দেখা যেত যে প্রায় একই ক্লাসে পড়তাম, সব একসাথে ম্যাট্রিক দিচ্ছি, এসএসসি দিচ্ছি, কিংবা কেউ আমার থেকে ছোটো, মানে খুবই অন্যরকম একটা মজার স্মৃতি আর কি। একসাথে সবাই এত বেশি সবার মধ্যে কানেক্টিভিটি ছিল, মানে একজন আরেকজনের সাথে। এখন তো সেটা নেই, যোগাযোগটা অনেক কমে গেছে, কিন্তু সেই আমলের কথা সেটা কিন্তু অনেক বেশি মজা ছিল। 90-র দিকে, এটা 90-তে বেশি মজা আমার মনে হয়, যে যদিও আমি তার আগে জানি না, বাট আমার মনে হচ্ছে যে 90-তে অন্যরকম একটা যারা যারা আছে দেখবেন 90s-এ আসলে ওই সময়ের গান থেকে শুরু করে মুভি থেকে শুরু করে সবকিছু অদ্ভুত একটা সময়। 90s-এর যে সময়টা, এই সময় যারা বড় হয়েছে, এই সময় যা যা কিছু তৈরি হয়েছে বা যা যা কিছু ট্রেন্ডিং এ ছিল, সবকিছু এখন মনে হয় যে বিরল, এবং সেই সময়কার ব্যাপারটা খুবই এক্সক্লুসিভ, খুব সুন্দর। হ্যাঁ, আমি 97-এ এসএসসি দিয়েছি, তো ওই সময়টা মনে করেন তার আগে থেকে। তো এই সময়টা স্কিন কেয়ার রুটিন, ওই যে 97-এ সে এইচএসসি দিয়েছে, তো সেই জন্য আমি বললাম যে আমি তো বুঝতে পারছি না আপনি 97-এ এইচএসসি দিয়েছেন, সো আমি আপনার স্কিন কেয়ার রুটিনটা চাই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, শুনছি। এবং দাঁড়িয়াবান্ধার কথা যখন আসলো, তামান্না আপু কি দাঁড়িয়াবান্ধা খেলেছেন? হ্যাঁ, আমি যে বললাম যে আমাদের বাসার মাঝখানে বাড়িতে উঠান ছিল, আমরা 5 ভাই বোন, আমরা নিজেরাই কোটটা কেটে খেলতাম। আর আমাদের বাড়ি ছিল খুব পুরনো, আমরা আমাদের বাড়ির দেওয়ালের রংটা কোনোদিন দেখতে পারিনি, সবসময় সবুজ শ্যাওলা পরা থাকতো। এবং যে আপু যখন ঝড়ের কথা বললো, ঝড়ের কথা মনে হলো যে যখন ঝড় উঠতো তখন আমাদের বাড়ির দোতলাটা কাঁপতো, আমরা সবাই নিচে এসে থাকতাম। আমাদের এত পুরনো বাড়ি, এবং ওই বাড়িটাকে মিস করি। এখন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি হয়েছে, টাইলসের চকচকে মেঝে, কিন্তু আমরা আমাদের বাড়ি বলতে সেই ওই পুরনো ভাঙা বাড়ি, দেওয়ালের মাঝখান থেকে সাপ বের হতো। সাপ আমাদের একটা কমন জিনিস, এবং আমরা সাপ দেখে ভয় পেতাম না। তাহলে এখন যে একটা সাপ ভীতি চলছে, আপনি সেটা দিয়ে একদমই বদার্ডই না? আমি কোনোভাবেই না। আমার তো রেসিডেন্সিয়ালে তো জঙ্গল, আমাকে আমার বন্ধুরা বলে তোরা তো জঙ্গলের মধ্যে থাকিস, তো এটা আমি একদমই ভয় পাই না। এবং রাসেলস ভাইপার পরে যখন জানলাম যে সেটা আমাদের পুরনো চন্দ্রবোড়া, যার গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি। আচ্ছা, মানে বাংলা অঞ্চলে সচরাচর দেখেইছিলেন? দেখিনি, এই সাপটা কখনো দেখা হয়নি, বিষাক্ত সাপ দেখা হয়নি। বাংলা অঞ্চলের রূপকথায় তো একটা সাপ ক্যারেক্টার থাকবেই, তো এটা শুনে শুনে বড় হয়েছি। চন্দ্রবোড়া, গোখরা, খড়ম্পা, এসব সাপের কথা তো শোনা, তো সাপ আমি অতটা ভয় পাই না। আমাদের বাড়ির দেওয়ালের ভাঙা দেওয়াল থেকে জল ঢোরা একটা কমন জিনিস ছিল, ঢোরা সাপটা বের হতো, বড় বড় শামুক দেওয়ালের সাথে লেগে থাকতো। ওই জিনিসটা বাড়ি বলতে আমি আসলে ওই সবুজ দেওয়ালটাকেই চিনি। একটা কাঁঠাল গাছ ছিল আমাদের, যেটার গতকালকেই কথা হচ্ছিল যে দুটো ডাল ছিল পাশাপাশি এমনভাবে, এবং ডালগুলো এত স্মুথ মনে হতো বাসার ফার্নিচার। আমরা ভাই বোনরা উঠে ওখানে বসে থাকতাম।
আমার ছুটির দিনে একটা কমন রুটিন ছিল, ওই ডালটাতে উঠে বসে আমি 3 গোয়েন্দা বই পড়তাম। ওটা হচ্ছে আমাদের দুপুরবেলা বাবা বলতো ঘুমাতে হবে, ঘুমাবে কে, ওই ডালে উঠে বসে থেকে বই পড়ার, এটা আমার একটা বাহ, কমন অভ্যাস ছিল। বাহ, কি সুন্দর, একদম সিনেমার মতো জীবন। এই ধরনের কথাগুলো এখন হলো কল্পনা করেই দেখতে কল্পনাও হয়। করা যায় না। বন্ধুরা, আপনারা কি আমাদের রঙিন আলাপ পছন্দ করছেন? আপনারাও যদি আমাদের সাথে চলে আসতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে প্রতিদিনকার মতো আমাদের সকল নারী বন্ধুরা চলে আসবেন আমাদের সাথে যুক্ত হয়ে গল্প করতে। এবং সাথে আরেকটা বিষয় আছে, অনেক আমাদের ছেলে বন্ধুরা, পুরুষ বন্ধুরা আমাদেরকে দেখেন প্রতিনিয়ত, আপনারা ভাবেন যে আমরাও তো লেডিস ক্লাব দেখি, আমাদের জায়গা কোথায়? তা আমি চাই যে আপনারা আপনাদের জীবনের যত নারী আছে তাদেরকে সংযুক্ত করিয়ে দিন আমাদের সাথে, তাদের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকুন। এবং টেলিভিশনে তো আমাদেরকে দেখছেনই সবসময়, আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ইভ, ফারহানা, নার্গিস আপু আছেন, রাশিদা আপু আছেন, আমাদের সাথে নাজিয়া আপু আছেন এবং সুবর্ণা আপু যুক্ত হয়েছেন। সুবর্ণা আপুর মুখটা একটু নতুন দেখছি, তার সাথে আজকে শুরু করি কথা। সুবর্ণা আপু কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন? আমি আমেরিকা থেকে যুক্ত হয়েছি। আমি পেশায় ইঞ্জিনিয়ার। আমি এখন জব করি এখানে। বা চমৎকার। আমি একটু আপনার সাথে, যেহেতু আজ আমার প্রথম কথা হচ্ছে, আপনার কাছ থেকে আমি শুনে নিতে চাই যে আসলে আপনি লেডিস ক্লাবের সন্ধান কোথায় পেলেন, কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন? আমার বোনের নাম শাইমা। ও এখানে এসেছিল, এখানে আপনাদের ইনভাইটেশনে। তো ও যেদিন জয়েন করেছিল, আমি জানতাম না যে এখানে আসলে জুম থেকে কথা মানে জয়েন করা যায় বা পার্টিসিপেট করা যায় এই ডিসকাশনে। সো আমি জাস্ট দেখতে এসেছিলাম ফার্স্টে, তো পরে দেখলাম যে এখানে এসে আসলে কথা বলা যায় অডিয়েন্স হিসেবে। সো সেভাবে আমি এখানে এসেছি। উই আর ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ। এবং আমি একটু জানতে চাই যে আজকে you. যে একটা বিষয়, সেটা হলো জীবনকে রাঙিয়ে তুলি। তো সেক্ষেত্রে আমি জানতে চাই যে আমেরিকান জীবন আপনার বেশি রঙিন লাগে নাকি দেশীয় জীবন আপনার কাছে বেশি রঙিন ছিল? দুইটা আসলে দুই রকম, এবং আমার কাছে মনে হয় মানে জীবনটা রঙিন করা আসলে নিজের উপরে ডিপেন্ড করে। আম, আমার কাছে মনে হয় যে আসলে যে কোনো পরিস্থিতিতে মানুষ জীবনটাকে নিজে রঙিন করতে পারে, সেটা সে যেভাবে নিজেকে করতে পারে। অনেক আনন্দ ঘন পরিবেশও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ওই জিনিসটাকে এনজয় করতে পারছে না ডিফারেন্ট কারণে। বাট আমার কাছে মনে হয় যে যে কোনো জায়গাতে জীবনকে রঙিন করা যায়, এবং আমার কাছে দুইটাই দুই রকম, ইটস আ দুইটাই ভালো লাগে। মাইন্ডসেট আসলে, হ্যাঁ ঠিক বলেছেন, খুব সুন্দর রাইট। একটা পয়েন্ট। এবং প্রবাস জীবনে মাঝে মাঝে মনে হয় যে দেশীয় রংগুলো আপনি মিস করেন। হ্যাঁ, এটা এটা ঠিক। আসলে বাংলাদেশে যেটা আমি মিস করি, আমার কাছে মনে হয় যে আমরা ডিফারেন্ট সিজনে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জামা পরি, যেরকম পয়লা বৈশাখে লাল সাদা, বা বর্ষাকালে নীল রঙের জামা পরা, এগুলা তো এখানে আসলে মিস করি এটা। আর এইখানে আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় সেটা ডিফারেন্ট, এবং আমার কাছে এটা অনেক ভালো লাগে, সেটা হচ্ছে এখানে মানুষ ডিফারেন্ট সিজনে ডিফারেন্ট ভাবে বাসা সাজায়, যেটা আমার কাছে ওইটা আরেক ধরনের মানে ভালো লাগা। বাহ, চমৎকার। খুব ভালো লাগলো কথা বলে। বাকিদের সাথেও কথা হবে অবশ্যই, থাকবেন আমাদের সাথে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পরে। আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের স্ক্রিনে আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেমনটা ফলো করে চলে এসেছেন আমাদের এই বন্ধুরা। নাজিয়া আপু, গুড মর্নিং। সকাল সকাল আপনি ঘুম থেকে উঠে আমাদের লেডিস ক্লাবের রঙিন আয়োজনে যুক্ত হয়ে গেছেন, আপনাকে থ্যাংক ইউ একটা। এবং আপুর কাছে আমি জানতে চাই যে জীবনের কোন রঙিন সময়টা আপনার সব থেকে বেশি মনে পড়ে? বিভিন্ন সময়ে এই সিজনে, মানে আমেরিকার বিভিন্ন সিজনে, যেটা সুপর্ণা বলল, এক একটা সময় মনে পড়ে। নট দ্যাট যে সকালে উঠে বা দেশের সকালের কথা মনে পড়ে, তা না। ক্রিসমাসের সময় কিন্তু আমার ঈদের কথা মনে পড়ে এই দেশে। তখন আমাদের উদযাপনটা মনে হয়। এবং মানে এখানে তো যেভাবে বাসা সাজানো হয়, ঠিক আমার মাও কিন্তু ঈদের সময় বাসা সাজাতেন, বা আমরাও কিন্তু কিছুটা সাজাই। নতুন পর্দা, মানে ভালো পর্দাটা বাসায় লাগানো, কিছু বিছানার সুন্দর চাদর বেছানো, এই জিনিসগুলো ঈদের সময়ে যেটা হতো। এবং পয়লা বৈশাখে এইখানেও যেরকম নিউ ইয়ার্স ইভে স্পেশাল খাওয়া দাওয়া হয়, আমি তখন পহেলা বৈশাখের সময় চলে যাই। আমারও ছোটবেলা পহেলা বৈশাখটা খুবই রঙিন ছিল।
পয়লা বৈশাখের আনন্দ, ছায়ানটের আনন্দ, সেগুলো খুব মনে পড়ে। তখন তো আম, এত বড়ভাবে পয়লা বৈশাখ উদযাপন হতো না। আমরা যখন ছায়ানটে ছিলাম তখন ওই রমনা বটমূলেই শুধু গানটাই ছিল। আলপনা, এত বিশাল আয়োজন আম, এত ছিল না, কিন্তু যতটুকুই ছিল তখনই বিশালই মনে হতো। সানজিদাবা যখন সকালবেলা ছায়ানটের এই বটমূলে যখন আমাদেরকে নিয়ে গানে বসতেন, তখন সেটাও খুব বিশাল মনে হতো। সবাই একই রকমের কাপড়, সেই ভোরবেলার আয়োজন খুব খুব মনে পড়ে। আমার আরেকটা জিনিস খুব মনে পড়ে, যেহেতু আমি আমার এখানে ওয়াশিংটন ডিসিতে, আমি খুব মিউজিয়ামে যাই এখানে। আমার আমার দেশেও আমার বাংলাদেশ জাদুঘরে খুব যাওয়া হতো। আমার বাবা ছোটবেলায় আমাকে নিয়ে যেতেন। এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা আমার মনে পড়ে যখন এখানকার মিউজিয়ামে যাই। আমার খুব ইচ্ছা ছিল, আমি যখন এবার দেশে গেছিলাম একটু মিউজিয়ামে যাব, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। আমার খুব এখন দেখার ইচ্ছা ওই সময়ে। আমার বাবা যে নিয়ে যেতেন হিস্ট্রি, এবং বাংলাদেশের হিস্ট্রি মনে হয় একটা রুম ছিল তখন। তো হ্যাঁ যেহেতু ছোট ছিলাম, সবকিছুই অনেক বড় বড় মনে হতো, অনেক বড় রুম, অনেক বড় কিছু মনে হতো। আপু, এখনো গেলে কিন্তু বড়ই লাগে, সেই, আহ, বেশ বড় বড় আহ, সবকিছু করে বড়, অনেক বড়। রাখা। হ্যাঁ, হ্যাঁ, তো এই জিনিসগুলো এই স্মৃতিগুলো আমার কাছে অনেক রঙিন। আমার কানেক্ট করি আর কি, এটার কম্পারিজনে চলে আসি, কিন্তু এটা সময়ের পার্থক্যে আহ পুরনো স্মৃতি অনেক রঙিন হয়ে গেছে এখন আমার কাছে। আসলে সাদা কালো ভাস্কর্য বা আমাদের দেশের যে স্মৃতিগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে নানানভাবে হয়তো সাদা কাগজে কালো অক্ষর দিয়ে আসলে লিখে রাখা আছে, কিন্তু এই জিনিসগুলোই যে আসলে কতটা রঙিন হতে পারে সেটা আসলে যখন কাছাকাছি না থাকা হয় বা প্রতিনিয়ত দেখতে না পারা হয়, তখন আসলে খুব রঙিন মনে হয় এই জায়গাটাই অবশ্যই। এবং খুব আমাদের, সুন্দর করে বললে অহনা তুমি। থ্যাংক ইউ আপু। আমাদের সাথে মমি আপু যুক্ত হয়েছেন, বাকিদের সাথেও কথা হবে। একটু আমি আসতে চাই শায়লা আপুর কাছে। শায়লা আপুর কাছে এসে জানতে চাই, প্রশাসন কর্মকর্তা আপনি, আপনি বললেন যে শুরুতে তো এত শক্ত জীবন ছিল না, শক্ত দায়িত্বে আস্তে আস্তে আসতে হয়েছে। তো এরকম একটা সময় এসে যখন দায়িত্বটা বেড়ে যায়, জীবনের রং খানিকটা মাঝে মাঝে কমেও যেতে পারে, এবং কমাটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে রং যদি ফিরিয়ে আনতে হয়, বাড়াতে হয়, কিভাবে রঙিন রাখেন নিজের জীবনটা, সেটা শুনে। এটা আসলে আমরা যারা সরকারি কাজ করি, আমাদের দায়িত্বে তো অবহেলা করা যাবে না। দায়িত্বের জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করি না, দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করি। কিন্তু একটু রং লাগানোর জন্য কিভাবে আমাদের সময়টাকে রঙিন করে তুলতে পারি, তার জন্য আমাদের বেশ নিজস্ব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। যেমন আমরা আমাদের কাজের জায়গাতে যেমন ধরেন আমরা যারা কলিগরা আছি একসঙ্গে, আমরা একটা ডেস্কে যখন আমরা কাজ করি 7-8 জনের একটা টিম থাকে। তো কার কবে জন্মদিন, হ্যাঁ আমরা হয়তো মনে করে আজকে একজনের জন্মদিন, ওকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য সকালে একটা কেক আনলাম, ফুল আনলাম। ও হয়তো জানেও না যে ওর জন্মদিনটা আমরা মনে রেখেছি। আমরা ফুল দিয়ে উইশ করলাম, কেক কেটে একটু মজা করলাম। আবার এছাড়াও আমরা শুক্র শনিবারে কোথাও চলে যাই কলিগরা অথবা বন্ধুরা মিলে। যেমন ধরেন আমরা যে ব্যাচে জয়েন করেছি, আমাদের হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে, আমি যে ব্যাচে জয়েন করেছি সেই ব্যাচের নাম হলো 17তম ব্যাচ। তো এই ব্যাচে আমরা যারা নারী কর্মকর্তারা আছি, আমরা 9 জন ফ্রেন্ড আছি। মানে আমাদের একটা গ্রুপও আছে, আমাদের গ্রুপের নাম মায়াবতী গ্রুপ। আমরা যেটা করি সেটা হলো যে আমরা মাঝে মাঝে আউটিংয়ে যাই। যেমন আমরা কিন্তু সবাই খুব বড় বড় দায়িত্বে আছি, বাট এই দায়িত্বের বাইরে থেকে নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আমরা মাঝে মাঝে বাইরে যাই। যেমন আমরা কিছুদিন আগে, বছরখানেক আমরা সাজেকে গেলাম, এবং সাজেকে গিয়ে আমরা 1 দিন 2 রাত কাটিয়ে আসলাম। এরপরে আবার আমরা কিছুদিন পজ দিয়ে আবার আমরা টাঙ্গুয়ার হাওড়ে গেলাম। এবং এই যে যখন যাই তখন আমরা শুধু বন্ধুরাই যাই, আমাদের পরিবারের কেউ সাথে থাকে না, এবং এক্সক্লুসিভ আমরা সময়টা কাটাই। যে আমরা সাজেকে যখন গিয়েছি, আমরা পাহাড়ে ছিলাম, আমরা নিজেদের মতো করে, কেউ হয়তো গান জানি না, কিন্তু এমন একটা গান ধরলাম তো গান গাচ্ছি। কেউ হয়তো আমরা আনন্দ করছি নিজেদের মধ্যে, মানে এটা অন্য কেউ দেখবে না, এটা ভুল টুল হলে কোনো অসুবিধা নাই, এটা একেবারে নিজেদের মনের খোরাক। আবার আমরা যখন টাঙ্গুয়ার হাওড়ে গেলাম তখন জ্যোৎস্না রাত ছিল, আমরা দিনের বেলায় বোটে গেলাম, দিনের সৌন্দর্য উপভোগ করে, আর রাতের বেলা ফিরলাম। আমাদের সিকিউরিটির প্রবলেম ছিল না। তো
এভাবে আমরা নিজেদের মানে বন্ধু বান্ধবের মধ্যে দায়িত্বের পাশাপাশি আমরা নিজেদের জীবনটাকে উপভোগ করি। আর আমাদের সাথে যারা সিনিয়র জুনিয়র কলিগ আছে তাদেরকেও কিভাবে একটু দায়িত্বের মধ্যে থেকে এই দিবস উদযাপন করা বা যে কোনো কিছু একটা সেলিব্রেট করা, এভাবে আমরা আমাদের কাজের জায়গায় শক্ত দায়িত্বের মধ্যে থেকেও আমরা কিভাবে আর একটু রং ছড়াতে পারি, রং মাখাতে পারি, সেই কাজটা আমরা করি। বাহ, সুন্দর সুন্দর, শুনেই খুব মজা লাগলো। তামান্না আপুর কাছে এসে জানতে চাই যে আপু যেরকম করে বললেন যে জীবনকে রাঙিয়ে তুলতে ওনাদের জীবনে অনেক উদযাপন আছে, তো সেক্ষেত্রে আপনার জীবনে উদযাপন বা ভ্রমণ কেমন ভূমিকা রাখে জীবনকে রঙিন রাখতে? শুনে মানে প্রাণ পেতে হলে তো ভ্রমণ করতেই হবে, ভ্রমণ ছাড়া কোনো অপশন নেই। জায়গাটা পরিবর্তন মানেই তো হচ্ছে একটা নতুন কোনো কিছুর স্বাদ, যেটা আমাকে উজ্জীবিত করে, নাড়া দেয়। তো আপু যেমন বললেন যে পরিবার রেখে যাওয়া, আমি আবার পরিবার রেখে যেতে পারি না, কারণ আমি বন্ধুদের সাথে যাব, আমার পরিবার তো আমার বন্ধু। হ্যাঁ, পুরো আমি জাহাঙ্গীরনগরে পড়েছি, তো আমরা আড্ডাবাজি করতে পছন্দ করি। হ্যাঁ। আমার বাড়িটা হচ্ছে আড্ডা দেওয়ার জায়গা, সিনিয়র জুনিয়র সব আমার বাড়িতে আড্ডা। আমরা কোথাও গেলে আমরা কোথাও একা যাই না, ওই সবসময় লেজ থাকে সাথে, জুনিয়র সিনিয়র লেজ থাকে। আমার হাজবেন্ড আমার ব্যাচমেট, তো আমরা সবাই বন্ধুই, বন্ধুকে নিয়ে তো যেতেই হবে। ওই তো বন্ধু, বললাম তো বন্ধু, পরিবার ছাড়া যেতে পারি না। দেখা যাচ্ছে কোথাও যাচ্ছে, চল যাই, হ্যাঁ ভালো লাগছে না, ছুটি আছে, চল আমরা অমুক জায়গায় যাই, এই জায়গায় যাই, সেই জায়গায় যাই। একবার আমাদের এক বন্ধুর এঙ্গেজমেন্টের প্রোগ্রাম চট্টগ্রামের পটিয়াতে। আমরা প্রথমে একজন যাবে, যার এঙ্গেজমেন্ট সে যাবে না, তার বাড়ির লোকজন তাকে 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 ইনভাইট করে নাই। আচ্ছা, মানে ওটা ফ্যামিলি ভাবে ইয়া করবে। তো বলছে যে তান্নু যাবে, আমাকে আমার বন্ধুরা তান্নু ডাকে, তান্নু যাবে, তাহলে তান্নুর সাথে তো পিছে পিছে ফারুকও যাবে। এভাবে করতে করতে দেখা গেল যে 2 জনের জায়গায় আমরা 7-8 জন চলে গেলাম, এবং পুরো ট্রেন জার্নিটা আমাদের যে এত মজার হয়েছে, মানে ওই ট্রেন জার্নিটাই সবচাইতে বড় ওই প্রোগ্রামের, যে আমরা সারা রাত জেগে সব হইচই করতে করতে গিয়েছি, গেলাম আবার হইচই করতে করতে আসলাম। এই যে কোথাও যাওয়া, আপু যেমন বললেন যে রিফ্রেশমেন্টের জন্য, মনটাকে চাঙা করার জন্য যাওয়া হয়, এটা করা হয়। আর ওই যে আপু বলছিলেন যে উৎসবে সাজানো, ঘরদোর সাজানো, আমি খুব ছোট একটা শহর, সিরাজগঞ্জ শহর, খুব ছোট শহর, আধা ঘন্টায় পুরো শহরটা ঘুরে দেখা যায়, এরকম অবস্থা। প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের শহরটা রঙিন হয়ে উঠতো। উনি যখন বলছিলেন সাজানোর কথা, যে দুর্গাপূজা কিংবা ঈদ, মানে একটা অন্যরকম আনন্দ, মনে হয় যে হয়তো বা এখন বয়স হয়ে গেছে সেজন্য ওই ফিলিংসটা পাই না, কিন্তু মনে করলে মানে যখন ছোটবেলার কথা মনে করি তখন খুব ওটাও একটা ভ্রমণ, সময়ের ভ্রমণ, ছোটবেলায় গিয়ে ভ্রমণ করে আসা, ওটাও খুব নাড়া দেয়। অবশ্যই শারমিন আপুর কাছেও জানতে চাইবো যে তার আসলে ভ্রমণ করা কতটুকু হয় এবং জীবনকে রঙিন করতে আপনি কি কি করেন। সাথে আপনার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে, সেগুলোর জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা না করিয়ে আসলে আপনাকে জীবনমুখী যোগা শেখাতে পারছি না। থাকবেন আমাদের সাথে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের জুমের অনেক বন্ধুরা আছেন, আমাদের স্টুডিওর বন্ধুরা আছেন, এবং আপনারা জানেন যে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন টেলিভিশনে, ফেসবুকে এবং ইউটিউবে। একই সাথে পুরো আয়োজনটা, 1.5 ঘন্টার এই আয়োজনটা আপনারা সরাসরি সম্প্রচারিত হতে দেখছেন। আমাদের একটা গ্রুপ আছে, আপনি নিশ্চয়ই জানেন, নেক্সাস লেডিস ক্লাব। সেখানে সকল নারী বন্ধুরা মিলে অনেক জনের বড় একটা পরিবার আমাদের, এবং সেখানে আমাদের বন্ধু লাকি মির্জা একটা অসাধারণ রেসিপি শেয়ার করেছেন। আমরা যদি বাসায় শিখে নিতে পারি যে চাউমিন বানাতে হবে কিভাবে, এবং যদি একটু স্পেশাল কিছু টেকনিকও জেনে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্টের খরচটা বেঁচে যায়, খাবারও হয় স্বাস্থ্যসম্মত। চলুন লাকি মির্জার রেসিপিটা দেখে আসি। আচ্ছা, লাকি মির্জার যে রেসিপিটা দেখছি সেখানে উনি বেশ তৎক্ষণাৎভাবে খুব তাড়াতাড়ি ভেজিটেবলগুলো কেটে ফেললেন। তারপরে আবার চিকেন আছে এখানে, বেশ সুন্দর একটা। আমার মনে হচ্ছে যে আমরা মোটামুটি কম বেশি সবাই চাউমিনটা এভাবেই খেতে পছন্দ করি।
এবং আরেকটা জিনিস হয় না যে আমরা আসলে রাতে যদি কোনো খাবারও না পাই, অ্যাটলিস্ট আমরা সবাই মনে হয় মাঝরাতে উঠে চাউমিন খাই না? চমৎকার সুন্দর একটা চাউমিন দেখে খিদা লেগে গেল, আসলে ক্ষুধা পেয়ে গেল এরকমই লাগছে, কারণ খুব সুন্দর একটা চাউমিন হয়েছে। লাকি মির্জা আপুকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদটা আরেকটু বাড়িয়ে দিতে পারতাম যদি কিনা রান্নাটা আরেকটু বেশি পরিমাণে করে আপনি সাথে করে নিয়ে চলে আসতেন। অবশ্যই সেই চাউমিন খাওয়া হবে একদিন আমাদের সাথে। আমরা এসে শারমিন আপুর কাছে একটু জানতে চাইছি, জীবনে রঙিন করতে ভ্রমণ উদযাপন তো আসলে আছেই, আপনার কোথাও মানে কোথায় যাওয়া হয় বা ট্রাভেল খুব একটা করা হয় কিনা সেটা শুনি, এবং সাথে আপনার জীবনকে রঙিন করতে যে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা নিয়েও কথা বলেছেন, সেই বিষয়েও আসবো। তার আগে ট্রাভেলটা শুনে নিই। হ্যাঁ, ভ্রমণ করতে আমি অনেক পছন্দ করি। আর আমার 2 ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে আমরা 3 জনে মিলে আমরা খুবই ভ্রমণ করতে পছন্দ করি এবং আমরা করিও মাশাআল্লাহ। সেটা যদি ঢাকার ভেতরে হয়, ঢাকার ভেতরে তো হয় যে অনেক রিসর্টে থাকলাম কিংবা জাস্ট একটু ব্রেক নেওয়ার জন্য, কিংবা ঢাকার বাইরে হয়। দেশের বাইরে খুব কম হয়েছে, আমি গেছি বাট আমার বাচ্চারা যায়নি, তবে ইনশাল্লাহ নেক্সটে যাব। তো ওরা তো মানে ভ্যাকেশনের ওরা 2 জনই বোর্ডিং স্কুলে থাকে, তো ওরা আসলেই আমাদের মানে ঢাকার ভেতরে থাকলেও ভ্রমণ, মানে বাসায় থাকা হয় না, খুবই কম ভ্রমণের মধ্যেই থাকা হয় আমাদের। তাহলে তো আপনারা সবসময় বেশ রিচার্জড হয়ে থাকেন, কারণ ভ্রমণ করলে একেবারে শরীরটা মনে হয় রিস্টার্ট করে। 100%, এটা নিয়ে কোনো ভুল নেই অবশ্যই। আর ভ্রমণ তো বললাম, অবশ্যই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যেতে বেশি পছন্দ করি একা যাওয়ার থেকে। আমার যোগা ওয়ার্কশপের কারণে বিভিন্ন জায়গায় যাওয়া হয় বাংলাদেশের ভেতরে, আর দেশের বাইরেও যাওয়ার কথা আছে। তবে বাচ্চাদেরকে নিয়ে যেতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং ওরা তো আগে থেকে, ওরা যেহেতু অনেক বেশি মজা পায়, ওরা ভ্যাকেশনে আসলে অনেক ওদের আনন্দটা দেখলে আরো ভালো লাগে আপনার। হ্যাঁ, এবং আমরা 3 জন আসলে আমাদের ফ্রেন্ড, মনে হয় যে আমরা 3 জন ফ্রেন্ড, যেহেতু ওরা একটু দূরে থাকে আমার কাছ থেকে, ওরা বোর্ডিং স্কুলে থাকে, সো আমরা চিন্তায় থাকি মানে সবসময় কখন সময় সুযোগ হবে, কখন আসবে। হ্যাঁ, ওরা আসলেই আমাদের একটা ট্যুর হবেই হবে, সেটা যেখানেই হোক। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপনি যোগার সাথে নিজের পুরো জীবনকে সম্পৃক্ত করে ফেলেছেন, এটাকে নিজের পেশাও বানিয়ে ফেলেছেন। জীবনের একটা চয়েস ছিল আপনার, সেখান থেকে পেশায় রূপান্তরিত করার পেছনে অবশ্যই আমি জানি যে যোগা আপনার জীবনে একটা বড় প্রভাব ফেলেছে। তো সেক্ষেত্রে যোগা করলে আসলে কি ভাবে এত বেনিফিট হয় যে আসলে মনে হয় যে জীবনটা রঙিন, সেটা একটু জানতে চাই। হ্যাঁ, আমার প্রফেশন তো যোগা ছিল না, আমি ছিলাম এয়ার হোস্টেস। তো ওটা 2005-এ, অনেক বছর আগের কথা। 2005-এ আমি ছেড়ে দিয়েছি তখন। তো এর মধ্যে কিন্তু আমি যোগা ঠিকই করেছি, বিকজ বললাম যে যোগা আমার প্যাশন ছিল, আমার ভালোবাসা ছিল যোগা ছোটোকাল থেকে। কিন্তু লাস্টে এসে কিন্তু যোগাটাই আমার প্রফেশন হয়ে গেল। তো যাই হোক, জীবনের রঙের কথা বলছিলেন, তো রঙের কথা যদি বলি, অবশ্যই আমাদেরকে এমন কিছুর সাথে অ্যাটাচ থাকতে হবে যেটা আমাদেরকে, ওই রঙটা কিন্তু, মনটা খারাপ থাকলে অটোমেটিক্যালি রঙটা চলে আসবে। যোগা হচ্ছে, যোগব্যায়াম হচ্ছে ঠিক সেরকমই একটা জিনিস, যেটা আপনাকে কখনো মন খারাপ থাকতে দেবে না, আপনাকে কখনো হতাশ হতে দেবে না, আপনাকে নিরাশ হতে দেবে না, এবং আপনি সবসময় কনফিডেন্ট থাকবেন। এবং আমি এটা বিলিভ করি যে আপনি যদি কনফিডেন্ট থাকেন তো 100% আপনি যেখানেই থাকেন, যে কোনো জায়গায় আপনি রং খুঁজে পাবেন। বাহ, কোন একটা যোগা যেটা ঘরে বসেই যে কেউ করতে পারে, সেটা আপনার কাছ থেকে একটু শিখেও নিতে চাই। হ্যাঁ, অবশ্যই। যোগা তো আসলে সবাই করতে পারবে, 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 100 বছর সেও যদি চায় নিঃশ্বাস নিতে পারবে। নিঃশ্বাস নেওয়াটাও হচ্ছে একটা যোগা, ব্রিদিং টেকনিক। তো আমি আজকে একটা ব্রিদিং প্র্যাকটিসের কথা বলি, সেটা হচ্ছে অনুলোম বিলোম। এখানে আমি জানি, আশা করি যে অনেকেই যোগার সাথে রিলেটেড আছে, বিকজ এখন কিন্তু সেলিব্রিটি থেকে শুরু করে মোটামুটি সবাই এটা, কারণ আমরা জানি যে যোগা করলে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে 3 দিক থেকে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। এবং আপনি নিজে যখন এভাবে সুস্থ থাকবেন, আপনি কিন্তু আপনার পরিবারকে তখন সুস্থ রাখতে পারবেন। বাহ। তো অনুলোম বিলোমটা এই জন্য বলছি, বিকজ এটা হচ্ছে আমরা যে কোনো জায়গায়, আমরা শুয়ে করতে পারবো, বসে করতে পারবো, যে কোনোভাবে। যে যোগা পশ্চারে বসতে পারবে না সেও করতে পারবে, সিনিয়র সিটিজেন, বাচ্চা থেকে শুরু করে সবাই। এবং এই অনুলোম বিলোম প্রাণায়ামকে কিন্তু নারী শুদ্ধিও প্রাণায়ামও বলা হয়। এবং এই প্রাণায়ামটার উপকারিতা হচ্ছে এই যে আমাদের
এখন জেনারেশনে যে সমস্যাটা মানুষ কিন্তু ভুলে যাচ্ছে। এখন দেখবেন ডেমেনশিয়া, অনেক ধরনের রোগ মানে শুরু হয়েছে যেটা কিন্তু আমরা ছোটকালে কখনো শুনি নাই। এবং কোভিড পরবর্তী সময় এটা আরো বেড়ে গেছে। কারণ ওই যে অনেক মেডিসিনের প্রভাব ছিল, স্টেরয়েড ছিল, অনেক ধরনের অনেক সিনথেটিক মেডিসিনের যে রিয়াকশন থাকে সেগুলো আসলে। তো এই যে মনে আমরা রাখতে পারছি না, আমাদের কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছি, মেমোরি পাওয়ার লস হয়ে যাচ্ছে। আমরা যদি অনুলোম বিলোম প্রাণায়ামটা করি, নিঃশ্বাসের ব্যায়াম, তাহলে কিন্তু আমরা আমাদের মেমোরিটাকে, ব্রেনটাকে অনেক শার্প করতে পারবো, কনসেন্ট্রেশন ফিরে পাবো। অর্থাৎ ব্রেনে প্রচুর অক্সিজেন হ্যাঁ, দিতে এবং পারছি, বাচ্চাদের তাই না? কিন্তু বাচ্চারা তো মুখস্থ করে পড়া, তারা যদি পড়াশোনার আগে এটা করে তারা কিন্তু অনেক মনে রাখতে পারবে এটা। এবং আমরাও যদি কোনো একটা মিটিংয়ে যাওয়ার আগে, কোনো একটা প্রোগ্রামে যাওয়ার আগে এটা একটু করে নিই, নিজেরা যেরকম রিফ্রেশ হব সেরকমই কিন্তু আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বলেন, আমাদের মেমোরি শার্পনেস সব কিছু ভালো হবে। তো এটার জন্য আমরা এই যে যেরকম আমি এভাবে বসে আছি, আমরা জাস্ট একটু ঢিলাঢালাভাবে মেরুদণ্ডটা একটু সোজা করে বসবো, যাতে আমরা সবাই জানি যে মেরুদণ্ড সোজা রাখাটা আমাদের উপকার। কারণ মেরুদণ্ড যদি আমরা ব্যাকা করে বসি তাহলে কিন্তু আমাদের স্পাইনের খুবই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়ও। তো মেরুদণ্ডটা সোজা করে আমরা হাতে একটা মুদ্রা রাখতে পারি, চিন মুদ্রা এভাবে রাখবো। জাস্ট রেখে একটা মনোযোগের সাথে নিঃশ্বাস নেব, বড় বুক থেকে বড় একটা শ্বাস নেব, শ্বাস ছাড়বো, তারপরে শুরু করব। তো আমার এই চিন মুদ্রাতে রেখে কিন্তু আমি অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারি। অনুলোম বিলোমের জন্য প্রথমে আমরা আমাদের বাম নস্ট্রিল থেকে, বাম নাক থেকে আগে শ্বাস নেব। তো বাম নাক থেকে শ্বাস নিতে হলে অটোমেটিক্যালি আমার ডান নাকটা কিন্তু বন্ধ করতে হবে। মুখ বন্ধ রাখবো এবং ডান নাক বন্ধ করে, আপনারাও আমাদের সাথে করেন, আমরা একসাথে করি, ভালো লাগবে। আপনারা করেন, আপনারা দুজন করেন, আমি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, মুখস্থ হয়ে যাবে এটা। যে আমরা করি মাঝে মাঝে। হ্যাঁ, সো এই যে বাম দিক থেকে আগে দীর্ঘ শ্বাস জুমের নিব। বন্ধুরাও করতে পারেন একই সাথে। হ্যাঁ, আমরা সবাই করি, এটা তো আসলে অন্যরকম, খুবই উপকারী। তো শ্বাস নিব আমরা বাম দিক থেকে, 1 থেকে 10 গুনতে গুনতে আমরা শ্বাসটা নেব, যত দীর্ঘ হবে তত বেশি উপকার। ওকে, স্টার্ট। বাম দিক থেকে শ্বাস নিচ্ছি। এখন বাম নাকটা বন্ধ করে আমি ডান নাক থেকে শ্বাস ছাড়ব। আবার ডান দিক থেকে শ্বাস নিব, ডান বন্ধ করে বাম দিকে শ্বাস ছাড়ব। এই প্রসেসিংয়েই আপনি করতে থাকবেন। এটাকে বলে অল্টারনেটিভ ব্রিদিং। এবং নিঃশ্বাস নেওয়া ছাড়ার যে শব্দটা, এটা কিন্তু আপনিও যেন না শোনেন, মানে এতটাই স্মুথলি হতে হবে, বিকজ যত স্মুথ হবে তত কিন্তু আপনি ডিপার হাই, মানে ডিপার ব্রিথ করতে পারবেন, ডিপ ইনহেল অ্যান্ড এক্সহেল করতে পারবেন। সো এটা আমাদের যে ডান বাম ব্রেন আছে, সময়টা করতে পারি এটা। এটা তো আপু যারা বিগিনার 2 মিনিট থেকে শুরু করে, এটা আমি আমার স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করি যে মিনিমাম 1 ঘন্টা ধরে করবেন। যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে, ক্রনিক ডিজিজ থাকে না অনেকের, কিডনির প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে, সো অনেক ধরনের ডিজিজে তো আমি সাজেস্ট করি অবশ্যই 1 ঘন্টা। ইনফ্যাক্ট আপনার যখনই সময় আপনি পাবেন তখনই আপনি অনুলোম বিলোম করবেন, বিকজ এটাতে আপনার ডেড সেলগুলো রিজুভেনেট হয়। আমরা কিন্তু জানি যে আমাদের বডি ডিটক্স হওয়ার কিন্তু আরেকটা মাধ্যম হচ্ছে যে নিঃশ্বাস ছাড়া, ঘামের সাথে, নিঃশ্বাস ছাড়ার সাথে, ইউরিনেশনের সাথে, এই 3টার সাথে কিন্তু বডিটা ডিটক্স হয়। সো এর থেকে তো মানে এত সহজ একটা জিনিস এবং এত আরাম আপনি পাচ্ছেন। এবং আরও ছোটো ছোটো টিপস আমি দিই, যেহেতু আপনাদের সাথে আজকে আড্ডায় আছে, আশা করি আপনাদের এটা কাজে লাগবে। যাদের রাতে ঘুম আসে না, অনেকে ইনসমনিয়ার প্রবলেম আছে, আমার স্টুডেন্টদের মধ্যেও আমি দেখেছি, তো আমি তাদেরকে পার্সোনালি সাজেস্ট করি, যেটা আমি করি, তো রাতে অবশ্যই একটু আর্লি ঘুমাতে চেষ্টা করবেন। আর যদি নাও পারেন কাজের কারণে, সেক্ষেত্রে আপনি যে যার ধর্মের, আমাদের ধর্ম, আমি মুসলিম, আমি সূরা রিসাইট করি, তো সূরা পড়তে পড়তে, যে কোনো সূরা পড়তে পড়তে আপনি কিন্তু অনুলোম বিলোমটা যদি একদম খুব মনোযোগের সাথে করেন, নিঃশ্বাসটা ফিল করেন, আপনি দেখবেন যে আপনার কিছুক্ষণের মধ্যে ঘুমায় যাচ্ছেন। শুধু ঘুমায় যাবেন না, আপনার ঘুমটা হবে খুবই সাউন্ড স্লিপ এবং মানে আপনার শরীরটাও থাকবে সুস্থ। বাহ, চমৎকার। অনেক সুন্দর টিপস পাওয়া গেল এবং আমার মনে হচ্ছে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। আপনাদেরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আপনারা অবশ্যই সেই বিষয়ে কথা বলতে পারেন। একটা বিরতির সময় হয়ে গেছে, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটা মজার ধাঁধা, আমি এসে শুনবো যে কে কে পারেন। সেটা হলো জাস্ট ছোট্ট একটা, খুবই সহজ একটা ধাঁধা হওয়ার কথা। কোন জিনিসটা গরম না, তারপরেও সেটা ফু দিয়ে খেতে হয়? এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকেই পারবেন। ফিরে এসে দেখবো কজন বন্ধু এই উত্তর পেরে গেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন আপনাদের সবাইকে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় স্বাগত করে নিচ্ছি আরও একবার, এবং সাথে আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। এবং আমাদের এই আয়োজনটা যেহেতু আপনি লাইভ স্ট্রিমিংয়ে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফেসবুকে আপনি আমাদের লাইভ আয়োজনটা দেখছেন, ইউটিউবে আপনি আমাদের এই লাইভ আয়োজনটা দেখছেন, যে যেখানেই আছেন না কেন তাদের জন্য যে প্রশ্নটা রেখেছি তারা কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারেন। আমাদের জুমে যেসব বন্ধুরা আছেন তারাও যদি উত্তরটা পেরে থাকেন আমাদের ফেসবুকের লাইভ স্ট্রিমিংয়ে অথবা ইউটিউবের লাইভ স্ট্রিমিংয়ে গিয়ে উত্তরটা লিখে দিতে পারেন। সেখানে আমরা দেখব যে কে কে সঠিক উত্তর দিয়েছেন। এবং সাথে আমি যে প্রশ্নটা করে দিয়ে গেছি সেটা হলো, আমি আরেকবার প্রশ্নটা করে দিই, তারপর এখনই কেউ উত্তর দেবেন না, আগে সবাই মিলে কমেন্ট করুন, শেষের দিকে আমরা এটা নিয়ে আবার কথা বলবো। কোন জিনিসটা গরম না কিন্তু তারপরেও এটাকে ফু দিয়ে খেতে হয়? তো এই জিনিসটার উত্তরটা জানা থাকলে অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমিংগুলোর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে পারেন আপনারা। আমাদের সাথে অনেক বন্ধুরা আছে, আমি শুধু হাত তোলা দেখবো, উত্তর কেউ বলবেন না। কে কে পারেন এখানে জুমে? বাহ, সবাই তো বেশ সবাই বেশ সবকিছুর উত্তর পারেন। কঠিন একটা ধাঁধা, তারপরও পারেন। কেউ উত্তর বলে দেবেন না যদিও। আমরা একটু মরিয়ম আপুর কাছে আসি। মরিয়ম আপু, আমি একটু জানতে চাই যে আপনি আমাদের মধ্যে আমাদের বড় আপু হিসেবে বেশ বিখ্যাত, তো সেই ক্ষেত্রে সবাই আপনাকে একটু বেশি রেসপেক্ট করে, সবাই আপনাকে একটু বেশিই ভালোবাসে, সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এবং সেক্ষেত্রে আপনার কাছে এসে আমি যেটা জানতে চাই সেটা হলো যে এই যে একটা লম্বা জীবন আমাদের বড় আপু হিসেবে, তো সেক্ষেত্রে আপনার যখন মনে হয়েছে যে না আমার আর ভালো লাগছে না, তখন নিজেকে আবার কিভাবে রঙিন করেছেন কিংবা এখনো কিভাবে রঙিন থাকেন সেটা শুনতে চাই। শুভেচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, জীবন রাঙিয়ে তুলতে হবে, রঙিন করতে হবে। সে ছোটবেলা থেকে আমরা সেটাই জানি, বুঝে আসছি। জীবন সুন্দর, পৃথিবী সুন্দর, এত সুন্দর দুনিয়া, এত সুন্দর পৃথিবী আল্লাহ দিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ তারা, তারপরে চাঁদ উঠলে আমরা লাফিয়ে উঠি, বৃষ্টি দেখলে আনন্দে আত্মহারা হই, ফুল ফুটলে আত্মহারা হই। এই যে একটু আগে আমি ছাদে গিয়েছিলাম, মানে ছবি তুলতে তুলতে আকাশের শেষ সূর্য ডুবছে, সেই সূর্য অস্তের ছবি তুলতে তুলতে আমি অস্থির হয়ে গেলাম। মানে তাড়াতাড়ি এসে তোমাদের জমে যোগ দিলাম, মানে পাগল হয়ে যায় পৃথিবীর এত সুন্দরতা দেখলে। তো বেড়াতে খুব ভালো লাগে। আজকে হ্যাঁ, এখন তো আমি অবসরে আছি, চাকরিতে ছিলাম অনেকদিন, অবসরে থাকতে খারাপ লাগতো অনেকদিন। এখন মাঝে মাঝে ভালো লাগে, এই যে জুমে যোগ দিলে অনেক ভালো লাগে, আনন্দ লাগে, তোমাদের সাথে দেখি, সবাইকে কথা বলি। আর হলো যে আমার যে যে কাজ করতে ভালো লাগে, ভ্রমণ, বেড়াতে ভালো লাগে, কবিতা লিখতে, ছবি আঁকতে, মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে, অনেকগুলো কাজ আছে যেগুলোর মাধ্যমে আপনি নিজের জীবনটাকে রঙিন রাখেন। আমরাও শিখি প্রতিদিন, আপনি খুব শেয়ারও করেন, আমাদের গ্রুপে লেখেন, সেখান থেকে আমরা অনেক কিছু জানি। রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু, আমি জানতে চাই যে এখন জীবনে সব থেকে বেশি রঙিন কি আছে, এবং যখনই মনে হয় যে জীবনটা এমন সাদা কালো লাগছে কেন, তখন কিভাবে কি দিয়ে রং ভরেন জীবনে? সবাইকে আমি টরন্টো থেকে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত এবং সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এখানে যারা আমাদের জন্য সময় দিয়ে আসছেন, অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ। বাহ। তো আমার আসলে আমি ইয়ে থেকে আসি, শায়লা আপু এবং শারমিন আপু, ওদের যে 80 থেকে 90 দশকের যে আনন্দটা, আমরা ঢাকায় বড় হয়েছি কিন্তু আমাদের ওইরকম ঢাকা শহরে পুকুর ছিল, গাভী ছিল, গাছগাছালি ছিল, আমরা সেখানে ওইভাবে বেড়ে উঠেছি। তো আনন্দ ওনাদের মতোই ছিল। আর কানাডাতে এসে এখানে প্রবাসে কখনো আমাদের ডিপ্রেশন বেশি লাগে, আমাদের উইন্টারটা আসলে আমাদের একটু সাফোকেশন হয়ে যায়, তখন আমাদের একটু খারাপ লাগে। কিন্তু আমরা ওভারকাম করি কিভাবে? আমি বা আমরা কয়েকজনকে ফোন করি, বাসায় একটু ভালো রান্না করি, একটা রোমান্টিক মুভি দেখি। আমরা রোমান্টিক মুভি দেখে সবাই মিলে একসাথে, এবং এই যে দেখছেন কালারফুল কাপড় চোপড় পরে নিজেকে নিজে দেখি। সোজা কথা, আয়নায় আমি একা বাসায় আমার মন খারাপ হলে সাজগোজ করি, আয়নায় নিজেকে দেখি, নিজে খুবই নিজেরটা নিজেই অনুভব করি, আনন্দ উপভোগ করি, এবং ভাবিদেরও সেইভাবে জাগিয়ে তুলি যে ভাবি আসো, কোনো ব্যাপার না, আমরা এনজয় করি। তো এইভাবেই আর কি আনন্দটাকে ধরে রেখেছি। কখনো বুঝতে দিই না যে এতটা বছর পেরিয়ে আসছি, বা লোনলি থাকি বা একাকিত্ব, কখনো এটা নিজেকে বুঝতে দেই না। হলেও আসলে আপু, এই যে এতটা বছরের কথা বলেন, আমারও মনে হয় যে এই যে জাস্ট আ নাম্বার, এবং আপনারা দেখা যাচ্ছে সংখ্যা জীবনের যতই বাড়ুক না কেন, বছর পেরিয়ে দেখা যাচ্ছে নতুন আরেকটা বছরে পদার্পণ করতে হয়, কিন্তু রংটা আসলে উপলব্ধির ব্যাপার। যত উপলব্ধি করতে পারবেন জীবন ততই রঙিন থাকবে। একই মত কিনা? ইভ, ফারহানা, নার্গিস আপু, শুনি আপনার কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আপু। জীবনটা তো এক একটা পর্যায়ে এক একটা কম ভাবে সুন্দর। এক ছোটকাল, তারপরে মানে শৈশব কৈশোর, তারপরে সেই এই বিয়ে শাদী, এখনকার জীবন, সবগুলোর পর্বটা এত সুন্দর, এত চমৎকার, আর এত রঙে রঙিন যে এগুলার মায়া যখন পিছনে তাকাই তখন মানে কি বলবো, এত ভালো লাগে। আবার সামনের ভবিষ্যতের কথা যখন চিন্তা করি তখনও ভালো লাগে যে আমি যেটা পিছনে ফেলে আসছি বা পিছন থেকে যেগুলো আমি করে আসছি, এখন বর্তমানে যে পজিশনে আছি আমার ভবিষ্যৎটা কেমন হতে পারে। হ্যাঁ, আশা করবো ইনশাল্লাহ, দোয়া করবো সবসময় যে আমার ভবিষ্যৎটা যেরকম ভাবে আমি পিছন থেকে যেগুলো ফেলে আসছি, যা কর্ম আমি করে ফেলছি, এখন যেভাবে আছি এটাও যেন আমার বাকি জীবনগুলোতে সব সময় চলতে পারি। অবশ্যই খুব ভালো লাগে। সবকিছুর মধ্যে বয়সটাকে খুব ভাবে মিস করি, বয়সটাকে খুব ভাবে নিয়ে যাচ্ছি। মানে জীবনটা রঙে রঙিন। বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো আপু, অনেক ধন্যবাদ। আমাদের সাথে হাসিনা আপু যুক্ত হয়েছেন, রীতা পোদ্দার আপু আছেন, আমাদের সাথে মমি আপু আছেন যার সাথে কথা হয়নি, সবার সাথেই কথা হবে। তার আগে স্টুডিওতে যদি একটু ফেরত আসি, আমি জানি যে আপনি যেহেতু বাচ্চাদেরকে পড়ান এবং দেখা যাচ্ছে যে এটার পরেও নিজের জীবনকে রঙিন করতে আপনি ছবি আঁকেন। এটা ছাড়া দেখা যায় যে সংস্কৃতির নানান অঙ্গনে যদি যুক্ত থাকা যায়, জীবনটা কোনোভাবেই যেন রং ছাড়া হতে চায় না, কোনোভাবে রং থাকে। আমরা জেনেছি যে আপনি ভীষণ সুন্দর আবৃত্তি করেন, তো সেক্ষেত্রে একটা কবিতা যদি শুনি আপনার কাছে। ছোট একটা বড় কবিতার ছোট একটা অংশ করছি। এখন কাজের চাপে তো অত বড় কবিতা মনে থাকে না। যেহেতু বর্ষাকাল, আমার খুব পছন্দের একটা কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ৩ পাহাড়ের গান। পাহাড়িয়া মধুপুর মেঠধুলি পথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনীয় বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও দিন শেষে সন্ধ্যায় খালি বিছানায়, আমি শুভ পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছবে না। আইমিতে নিয়ে আজ রাতে চাঁদ কুরনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে তুই গাথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়ে। আহা মাদল বাতাল মাদল বাজছে তেরি জন্য লো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকোণ এলো। আয় কাছে আয় মন দিল, আয় কাছে আয় মন দিল, আয় কাছে আয় মন দিল। মোহনীয় বন্ধুরে আমি বালিকা, তোর লাগে গান গাই গাথি মালিকা। চমৎকার চমৎকার, বেশ হিপনোটাইজিং একটা এফেক্ট হলো, কিন্তু খুব চমৎকার হয়েছে। আমি একটা শারমিন আপুর কথা নিয়ে একটু ছোট্ট ঘটনা শেয়ার করি। আমার জীবনে রং ছড়ানোর আমার এক বাচ্চা, 7 বছর বয়স। আমি মাঝে মাঝে কাজের প্রেশারে খুব রেগে যাই, যখন শাউট করি তখন ও আমার কাছে এসে বলে, মা কাম ডাউন, তুমি ডিপ ব্রিথ নাও, বড় করে শ্বাস নাও, আস্তে আস্তে ছাড়ো। তো শারমিন আপুরের কথাটাতে মনে পড়লো, মানে হচ্ছে যে ও হয়তো বা কোথাও দেখেছে কার্টুন টার্টুনে, এবং সে আমাকে সে আমার যোগা ইনস্ট্রাক্টর। আমাদের থেকে কত বেশি জানে, যে সে জানে যে এটাতে আসলে আমাদের নার্ভটা কাম হবে এবং আমরা আরো বেটার ভাবে আরো স্বচ্ছ ডিসিশন নিতে পারবো। কি সুন্দর। এবং আসলেই কিন্তু যোগার এই যে এই অনুলোম বিলোম, তাই তো? আচ্ছা, অনুলোম বিলোমের মাধ্যমেই ব্রেনটা এতখানি পরিষ্কার হয়ে যায়। আমিও যখন করেছি আমার মনে হয়েছে যে না, অ্যাকচুয়ালি কিন্তু এটা আসলে খুব সাহায্য করে। শাইলা আপু বেশ কিন্তু চমৎকার রঙিন মানুষ, তার প্রফেশন দিয়ে একেবারে কেউ কনফিউজড হবেন না, কারণ তিনি নিজের জীবনের রং ধরে রাখবেনই। তো সেক্ষেত্রে আপুও কবিতা করেন, আমি একটু আপনার কাছেও কিছু শুনতে চাই। আমি আসলে একটু যোগ করতে চাই। আপনি যখন এর আগে প্রশ্ন করেছিলেন যে আমরা কাজের মধ্যে কিভাবে রং ছড়াই, যেমন আমরা পহেলা বৈশাখে আমরা সাদা লাল সাদা শাড়ি পরি, আমরা পহেলা ফাগুনে বাসন্তী রঙের শাড়ি পরি, ঈদে লাল শাড়ি পরি, ইভেন আমরা ভালোবাসা দিবসও উদযাপন করি। অর্থাৎ আমরা কলিগরা অফিস এনভায়রনমেন্টেই এগুলা কিন্তু করি। আমাদের অফিসে আমরা দায়িত্বের মধ্য দিয়ে এভাবে আমরা আমাদের একে অপরের জীবনকে আমরা রাঙিয়ে তুলি। আর আমাদের সার্ভিসে যেটা
আসলে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি মানুষকে, এবং সবসময় একটা বিশ্বাস করি যে আমার দেবার মনে হয় অনেক কিছু বাকি রয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি যে আমার সর্বোচ্চটা যেন আমি দিতে পারি, আমি যেন আমাকে শূন্য করে দিতে পারি। এর সাথে আমার রিলেভেন্ট একটা কবিতা, আমি আসলে তামান্না আপুর কবিতা শুনে মুগ্ধ অভিভূত। আমি এরকম আবৃত্তি করতে পারবো না, কিন্তু আমার পছন্দের একটা পড়তে পারি আমি, যেটা শেষ লাইনে আমি আমার নিজের যে ইচ্ছা সেটা এখানে প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ, ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের সাথে প্রেম, রবীন্দ্রনাথ পড়ে পড়ে বড় হয়েছি, তা আমি সেই জন্য রবি ঠাকুরের কৃপণ কবিতাটা একটু পড়তে চাই। শুনি ছোট করে। আমি দুঃখিত, আমি আসলে এত সুন্দর বলতে পারবো না। আমরা আমাদের বন্ধুদের সাথে একটা আয়োজনে আছি, আপনি যদি পড়ে দেন সেটাই আমাদের কাছে খুব খুব ভালো হবে। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসেরে লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। বাহ, চমৎকার চমৎকার, কি সুন্দর একটা কবিতা বেছেছেন আপনি আমাদেরকে শোনানোর জন্য। আমরা শূন্য করে দিতে চাই সেবাটা সবাইকে। বাহ, প্রফেশনের সাথে মিলে গিয়েছে। আসলেই তাই। শারমিন আপুর কি করা হয় অবসরে সেটাও একটু শুনি, তারা যেমন গান কবিতা করেন। লেজার টাইমে আসলে আমার ওই যোগাই করা হয়, গান গাই, তবে ছোটকালে শিখতাম, বাট এখন হচ্ছে বাথরুম সিঙ্গার। আরো শুনবো এসে একটা ছোট্ট বিরতি থেকে এসে সবার সাথে কথা হবে, ফিরে এসে থাকবে ছোট্ট একটু সময়ের মধ্যে যুক্ত হওয়ার জন্য চলে আসতে পারেন স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ছোট্ট একটা বিরতির পর যখন ফিরে এসেছি তখন হাতে আছে একদমই ছোট্ট একটা সময়, সেই সময়ের মধ্যেই সবার সাথে আড্ডা দিয়ে শেষের দিকে এগোবো। শেষ হইয়াও হইল না শেষ, তেমন একটা পরিস্থিতিতে আছি। একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, কোন জিনিসটা গরম না তারপরও ফু দিয়ে খেতে হয়? অনেকেই জানেন, আমাদের এখানে সবাই নিশ্চয়ই জানেন, তাই না? তাহলে আর আমাদের স্টুডিওতে জিজ্ঞেস করলাম না, তবে আমাদের পেজে কারা কারা উত্তর দিয়েছেন সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করাই যেতে পারে। আমাদের বন্ধুরা এখানে অনেকে আছেন, তারাও জানিয়েছেন। তা আসল সঠিক উত্তরটা কে বলবেন? যার সাথে কথা হয়নি এমন কোনো একজনের সাথে আসি, হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আমাদের সঠিক উত্তরটা আপনি আগে জানিয়ে দিন, তারপর আমি কমেন্টে এসে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। জি আপু বলো। এই যে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, কোন জিনিসটা গরম না তারপরও ফু দিয়ে খেতে হয়, সেটা একটু আপনার কাছে শুনি। উত্তরটা কি আপনি জানেন? বাহ, মমি আপু হাত উঠিয়েছিলেন নিশ্চয়ই। মমি আপু, হ্যাঁ এই তো, তাহলে সবাই জেনে গেল। আমিও জানি বাদাম, আমি তখন থেকেই হ্যাঁ হাত উঠিয়েছে, আমারই আসলে ভুল। একসাথে সবাইকে মাইক অন করে। বর্ষাকাল মানে বাদাম আপা, বর্ষাকাল মানে বাদাম প্রচুর খেতে হবে। আমি আবার ফু দিয়ে খুব একটা খাই না, কিন্তু অনেকেই ফু দিয়ে।
যেমন আমাদের শারমিন আপু বলছিলেন, আমরা যখন অফেয়ারে ছিলাম উনি বলছিলেন যে ফু দিয়ে কখন খাবো, আমি তো বাদাম খোসা সহই খাই। তো সেরকম একটা বিষয় আছে। কয়েকটা বাদাম আবার খোসা ছাড়িয়ে খাওয়া ভালো, সেগুলো হলো তার মধ্যে একটা বাদাম হলো আমন্ড, সেটা খোসা ছাড়িয়ে খেলে এটার বেনিফিট বেশি। তো সেক্ষেত্রে আমি একটু হাসিনা আপুর কাছে আসি, সেটা হলো জীবনকে রাঙিয়ে তুলি, জীবনকে রঙিন করতে কি কি করেন ছোট্ট করে শুনবো। আপু আসলে সত্যি কথা বলতে কি, জীবনকে যদি একটু রঙিন রাখা যায়, নিজেও ভালো থাকা যায়, কাজগুলোও ভালো করা যায়, দিনটাও ভালো কাটে, সময়গুলোও ভালো কাটে। আসলে আমার মূলত হচ্ছে কাজে থাকতে বেশি ভালো লাগে, তবে সুযোগ পেলে একটু ঘুরতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, পুরোনো অ্যালবাম দেখতে ভালো লাগে, আর গান তো কন্টিনিউ শুনি যখনই সুযোগ পাই। গানটা শুনলে অনেক ভালো লাগে। গানের মধ্যে যেমন গান শুনতে শুনতে রান্না করি, গোসল করি বাথরুমে। এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপু। অনেকেই আসলে এই কথাটা বোঝে না যে আসলে কেন স্নানের সময় একটু গান শুনতে হবে। এটা আসলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় আপু। হ্যাঁ আসলে অনেক ধন্যবাদ আপু। আমরা ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপু, আপনার কাছে এসে শুনি আপনার জীবনকে কি কি রঙিন করে এখন? এইটা আমার জীবনের আমি ইচ্ছা করে কোনো কিছু রঙিন করতে চাই না, কিন্তু আমি যখন খুঁজে বেড়াই যে আমি যে এখন, যেমন আজকে আমি সারাদিন মানে ছুটি নিয়েছিলাম অন্য কাজের জন্য, এক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমার কালকে একটা এখানে ভিডিও করতে আসবে এক টিম, সেই জন্য আমি আর কোথাও যেতে পারিনি। কিন্তু আমি বাসায় সারাদিন একা এবং অনেক সুন্দর সুন্দর কাজ করেছি। এই যে আমি সেইগুলি করার পর যখন আমি এগুলা দেখি আর তাকাই, তখন আমার খুবই মন নিজে নিজেই রঙিন হয়ে যায়। এখনো আমি একাই আছি, আমার হাজবেন্ড আসেনি, তো কেউ আসেনি। আমি যেগুলো সাজাইছি আজকে, এখন যে কেউ আমার বাসায় আসলে এখন আমাকে একটা সুন্দর একটা কমেন্ট করবে, যার কারণে আমি এটাই আমার রঙিন। নিজেই আসলে সুন্দর কাজগুলো করেন, কারো বাহবা লাগবে না, নিজেই নিজেকে বাহবা দিয়ে দিব, এটাই হলো রঙিন করার খুব সুন্দর একটা উপায়। তারপরে ঘর বাড়ি এমন ভাবে ডেকোরেট করছি আজকে আমার গাছ দিয়ে, সবকিছু দিয়ে। মানে কালকে যেহেতু ইন্ডিয়া থেকে 2 জন আসবেন, আর এখানে নারী উদ্যোক্তা ফোরাম থেকে 2 জন, আমার একটা গল্প সিলেক্ট হয়েছে, সেটা হঠাৎ করে কালকে রাতে জানি, কিন্তু আমি যে জন্য ছুটি নিয়েছিলাম সেটা আর হয়নি। অনেক ধন্যবাদ আপু। একটু রীতা আপুর কাছে আসি। রীতা আপু, আপনার কাছে এসে ছোট্ট করে একদম 2-3 কথা শুনতে চাই যে জীবনকে রঙিন করতে কি করেন? অনেক ধন্যবাদ আপা, আমার স্টুডিও সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জীবনকে রঙিন করতে আসলে অনেক কিছুই করি, তবে আমার বেশি ভালো লাগে হাতের কাজ করতে। যেমন একটা ফুলদানি বানালাম বোতল কেটে, বা একটা শাড়ি রং করলাম, সালোয়ার কামিজ করলাম, যখন পরে দেখি যে খুব সুন্দর হয়েছে তখন আমার খুব ভালো লাগে। আর জীবনটা বেশি রঙিন ছিল মনে হয় যখন ইন্টার লাইফে ছিলাম, মানে কলেজ লাইফে। আর এখন দায়িত্ব, এখন শুধু মনে একটু গল্প করি, ঘুরে বেড়াই, গল্প করলেই ভালো হতো। অনেক ধন্যবাদ। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, এক কথায় শুনতে চাই, জীবনকে রঙিন করতে আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি? ধন্যবাদ আপু। শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে ফেলুন, আমাদের একদম শেষ দিকে আছি, ছোট্ট করে শুনি। জি জি জি, জীবনকে রঙিন করতে ওই যে একটু আগে হাসিনা আপু বললেন গান শোনা, আমারও গান শোনা খুব পছন্দ, এবং আমি লেখালেখি করি। বিশেষ আমি সময় পেলে লেখালেখি করি, যতটুকু সময় পেয়ে মন খারাপ এবং ভালো লাগা এবং খারাপ লাগা দুটোতেই আমি আসলে গান লেখালেখি করি, এটা আমার বেশি ভালো লাগে। আর চমৎকার চমৎকার। মমি আপুর কাছে এক কথায় শুনে নেই ছোট্ট করে। মমি আপু। ধন্যবাদ আপু, আজকের টপিকটা অনেক সুন্দর। জীবনকে রাঙিয়ে তুলতে আমি সবার মতো সবকিছুই করি, মানে সবকিছুই আমার ভালো লাগে। নিজের উদ্যোগের কাজ করি, তারপর গান শুনি, রান্না করি, ঘুরে বেড়াই, লেখালেখি করি, সময় পেলে আবার পড়াশোনা করি, সবকিছুর মধ্যেই আনন্দ আমি মনে করি। চমৎকার, অনেক ধন্যবাদ মমি আপু। এবং আমরা এখন একদমই শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছি, 3 জনকে আসলে ধন্যবাদ জানিয়ে দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারছি না। 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এসে সমৃদ্ধ করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার সাথে 2 জন ছিলেন খুবই রিচ পারসন, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমার খুব ভালো লাগছে। আমি এটা অবশ্যই আমার আপুর ইয়োগা, শায়লা আপুর যে কর্মঠ, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি খুব কর্মঠ, এটা খুব আমাকে রিচ করেছে। জীবনকে রাঙিয়ে তুলি, এই যে একটা অনুষ্ঠানে আসলাম, আমরা অনেকের কাছে শুনলাম যে কে কিভাবে জীবন রাঙিয়ে তুলে। আমার মনে হয় যে আমাদের প্রতিদিনের এটি একটা
শপথ হতে পারে যে আমরা নিজের জীবন রাঙিয়ে তুলবো এবং আশেপাশের মানুষের জীবনকে রাঙিয়ে তুলবো। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অবশ্যই অনেক ভালো লেগেছে। নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। এবং আমি একটা কথা বলতে চাই, জীবনকে রাঙানোর জন্য কিন্তু অবশ্যই আপনার রেগুলার লাইফস্টাইলে ইয়োগাকে রাখতে হবে, তাহলে অবশ্যই আরো বেশি রঙিন হয়ে উঠবে। অনেক ধন্যবাদ। আশা করি বন্ধুরাও সমৃদ্ধ হয়েছেন, জীবনকে রাঙানোর অনেক টিপস পেয়েছেন, এভাবেই জীবনকে রাঙিয়ে চলতে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।